আমি আর আমার বেস্ট ফ্রেন্ড কোনো কলেজের মাঠে বসে বসে গল্প করছি। ক্লাস শুরু হতে এখনও অনেক সময় বাকি আছে। হঠাৎই কে যেন পেছন থেকে আমার কলারটা টেনে ধরে দাঁড় করিয়ে দিল। কিছু বুঝে ওঠার আগেই গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল। কে আমাকে থাপ্পড় মারলো তাকে দেখার জন্য তার দিকে তাকালাম। আর যাকে দেখতে পেলাম তাকে দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না, কারণ সামনে পরিয়াপও দাঁড়িয়ে আছে। এই সময় পরিয়াপুকে আমার কলেজের সামনে দেখবো আশাও করিনি, কারণ পরিয়াপু এখন তার কলেজে থাকার কথা, হিসাব মিলছে না। আপুর দিকে তাকিয়ে দেখি বেশ রেগে আছে। আপু বাঘিনীর মতো গর্জন করে বলতে লাগলো, কলেজে আসিস এইসব করার জন্য? এই জন্যই কি তুই আমার কলেজে ভর্তি হসনি? আরে এই মেয়ে, তোমার লজ্জা করে না একটা অপরিচিত ছেলের সাথে এইভাবে কলেজের মাঠে বসে বসে গল্প করতে? আমি আপুর কথার উত্তর দিতে পারলাম না, কিন্তু অনু আপুকে বলতে লাগলো, সাব্বির অপরিচিত হতে যাবে কেন? আমরা এক ইয়ারে, আর আমরা ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড আমারও। সো আমরা গল্প করতেই পারি, স্বাভাবিক। অনুর কথা শুনে আপু তেলে বেগুনে জ্বলে উঠল আর রাগী গলায় অনুকে বলতে লাগলো, তুমি হচ্ছ মেয়ে মানুষ, আর একটা মেয়ের ছেলের সাথে ফ্রেন্ডশিপ রাখা এটা মোটেও ভালো চোখে কেউ দেখে না। আর আমি এটা একদমই ভালো চোখে দেখি না। নেক্সট টাইম তোমাকে সাব্বিরের সাথে আশেপাশে যেন আমি না দেখি। অনুকে কথাগুলো বলেই পরিয়াপু আমার হাত ধরে টানতে টানতে কলেজের বাইরে নিয়ে আসলো আর আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, কালকের মধ্যে আমি তোকে এই কলেজ থেকে ট্রান্সফার করে আমার কলেজে নিয়ে যাব। আর কলেজ শেষ করে 1 মিনিটও দেরি করবি না। অনেক শাস্তি জমে আছে যে তোর জন্য। এই মেয়ের কারণে তুই আমার সাথে আমার কলেজে ভর্তি হইলি না। আর যদি বলি আমার সাথে চল, আমি তোকে কলেজে দিয়ে আসি, মনেও শুনিস না। এই মেয়ের সাথে এক রিক্সায় করে, গড, আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। বাড়িতে এতগুলো গাড়ি থাকতে তুই এই মেয়ের সাথে রিক্সায় করে কলেজে আসিস। তোর কপালে আজ কি যে আছে, শুধু আজ বাসায় আয় একবার, তারপরে বুঝবি। আপু কথাগুলো বলেই গাড়িতে উঠে চলে গেল। আমার কোনো কথা শুনলো না। আর আমিও আপুর মুখের ওপর কথা বলবো এমন সাহস আমার এখনও হয়নি। ভয় হচ্ছে আজ আমার কপালে কি শাস্তি আছে। কিছু সময় পর অন্য দৌড়াতে দৌড়াতে আমার সামনে আসলো আর আমাকে এরকম বেখাল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি রে সাব্বির, কি ভাবছিস এত? আমি কিছুই বুঝলাম না। পরিয়াপু এমন কেন? সব সময় তোর উপর শুধু টর্চার করে। দোস্ত, আজকে মনে হয় আমাদের শেষ দেখা রে। কারণ আপু আমাকে তার কলেজে ট্রান্সফার করে নিয়ে যাবে। আমার ট্রান্সফারের কথা শুনে অনু একটু চিন্তিত হয়ে গেল। আমার হাত ধরে টানতে টানতে কলেজের ভিতর নিয়ে গেল আর ক্লাসরুমের বেঞ্চে আমার পাশে বসে বলতে লাগলো, ওকে, যা দেখি কি করা যায়, তুই চিন্তা করিস না। তোর সাথে আমার প্রতিদিনই দেখা হবে, আর একসাথে গল্পও করব। এমনকি সব কিছুই পরিয়াপুর সামনেই করব। আমি জানি অনু একটি বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয়ই কিছু একটা মতলব আছে। তাই আমি ভয়ে ভয়ে অনুকে বললাম, দেখ যেন উল্টাপাল্টা কিছু করিস না। তুই হয়তো জানিস না, আমি যদি আপুর কথা মতো না চলি তাহলে আপু আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেয়। আমার এমন কথা শুনে অবাক হয়ে বলতে লাগলো, হোয়াট শাস্তি? আপু তোর গায়ে হাত তুলেছে নাকি? গায়ে হাত তোলে না, তবে এক প্রকার কষ্টকর শাস্তি দেয়। যেমন কড়া রোদে দাঁড়িয়ে থাকতে হবে। আপু যতক্ষণ না বলবে ততক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে হবে, আর না হলে খাবার বন্ধ করে দিবে। কিন্তু জানিস, পরে আবার আপুই খাবার এনে নিজ হাতে খাইয়ে দেয়। আর কি বলে জানিস? বলে যে, তুই আমার কথা শুনিস না কেন? আমার কথা শুনলে কি তোর শাস্তি পেতে হতো? জানিস না, তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমার অনেক কষ্ট হয়, আবার রাগও হয়। তাই তো তোকে শাস্তি দেই। আর কখনো আমার কথার অবাধ্য হবি? বল। পরিয়াপুর কথাগুলো শুনে অনু হাতে তালি দিয়ে একটা চিল্লানি দিয়ে বলতে লাগলো, সাব্বির, আমি বুঝে গেছি পরিয়াপু কেন তোর সাথে এমন করছে। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দে তো। কি প্রশ্ন আর কি বুঝতে পেরেছিস? আপু নিশ্চয়ই তোকে মেয়েদের সাথে মিশতে মানা করে, তাই না? এটা আবার নতুন কি? সে ছোট থেকেই আপু আমাকে কোনো মেয়ের সাথে মিশতে দেয় না, কিন্তু আপুর আর আমার কলেজ আলাদা হওয়ার কারণে শুধু তোর সাথে মিশতে পারি। তো কি হয়েছে? আমার এমন কথা শুনে অন্য কিছু একটা ভেবে বলল, আচ্ছা, বাদ দে, আমি যা বুঝার তা বুঝে গিয়েছি। আর তোকে ট্রান্সফার করিয়ে নিয়ে গেলে আমিও ওই কলেজেই ভর্তি হব। দেখি তোর আর আমার বন্ধুত্বর মাঝে পরিয়াপু ফাটল কিভাবে ধরায়। অনু কি বলছে কিছুই বুঝতে পারলাম না। যখনই ওনাকে বুঝিয়ে বলতে বলবো তখনই
ক্লাসে স্যার চলে আসলো, তাই আর বলা হলো না। পরে বিষয়টা ভুলেই গেলাম। কলেজ ছুটি হয়ে গেছে। ওনাকে বিদায় দিয়ে যে না বাড়ি যাওয়ার জন্য একটা রিক্সা রাখবো, তখনই পরিয়াপু গাড়ি নিয়ে হাজির। পরিয়াপুকে দেখে শাস্তির কথা মনে পড়ে গেল, ভয় লাগতে শুরু করলো। আপু গাড়ি গ্লাসটা নামিয়ে আমাকে উঠতে বলল। আমি পেছনের সিটে বসে যাব, এমন সময় আপু একটা ধমক দিয়ে বলতে লাগলো, এই, আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? একটা থাপ্পড় দেবো, থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। বেয়াদব কোথাকার, সামনে এসে বস। আপুর ধমক খেয়ে চোখটা একটা ঢোক গেলে দরজাটা আস্তে করে খুলে আপুর পাশে বসে পড়লাম। আপু আমার দিকে এক নজর তাকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে লাগলো। আমি আপুকে ভয়ে ভয়ে বলতে লাগলাম, আপু আমার নাম ভুল হয়ে গিয়েছে, আজকে মাফ করে দাও, আমি আর তোমার কথার অবাধ্য হব না। এবার আপু হঠাৎ করেই গাড়িটা ব্রেক করলো আর সামনের দিকে তাকিয়ে আমাকে নরম ছুঁড়ে বলতে লাগলো, আচ্ছা সাব্বির, তুই তো জানিস আমার কথা না শুনলে তোকে শাস্তির মুখোমুখি করতে হবে। তারপরেও কেন আমার কথার অবাধ্য হোস তুই? তোকে আমি সবসময় বলি মেয়েদের থেকে দূরে দূরে থাকবি, আর তুই কি করলি? ডিরেক্ট একটা মেয়েকে বন্ধু বানিয়ে ফেললি। আমি আপুর কথা কোনো উত্তর দিতে পারলাম না, তাই আপু রেগে গিয়ে বলতে লাগলো, কিরে, চুপ করে আছিস কেন? আর বলছিস তোকে মাফ করে দেব? প্রস্তুতি নে, আর আজকে শাস্তিটা একটু অন্যরকমই হবে। কথাটা বলেই আপু আবার গাড়ি চালাতে লাগলো। আমার অনেক ভয় হচ্ছে, আজকে অন্যরকম শাস্তি। আল্লাহ ভালো জানেন কি শাস্তি পেতে হয়। গাড়িটা বাড়ির সামনে এসে থামলো। আপু কোনো প্রকার কথা না বলেই বাড়ির ভেতরে চলে গেল। আমিও ভয়ে ভয়ে গাড়ি থেকে বের হয়ে মামির ঘরের দিকে হাঁটা দিলাম। এখন যদি আমাকে কেউ বাঁচাতে পারে, তাহলে মামি আমাকে বাঁচাতে পারবে। মামির রুমের সামনে আসতেই পরিয়াপু আমার সামনে এসে হাজির। আপু হাতে করে লাঠি নিয়ে আসছে। আমি বুঝে গেলাম আপু আজকে আমাকে লাঠি দিয়ে মারবে। আপু রাগে গলায় আমাকে বলতে লাগলো, আম্মুর রুমে যাচ্ছিলি কেন? আজ যদি বাবাও অফিস থেকে এসে তোকে বাঁচানোর চেষ্টা করে, তাও বাঁচাতে পারবে না আমার হাত থেকে। ব্যাগ রেখে 2 মিনিটের মধ্যে আমার রুমে আয়, ডাকতে যেন না হয় আমার। পরিয়াপু কথাটা বলে চলে গেল। বুঝলাম আজকে আর আমার রেহাই নেই, তাই আমার রুমে এসে ব্যাগটা রেখে আপুর রুমের দিকে হাঁটা দিলাম। দরজার সামনে এসে বললাম, আপু আসবো? আপু দরজা খুলে দিল। আমি আল্লাহর নাম নিয়ে আপুর রুমে ঢুকলাম। আপু তার বেডের উপর বসলো আর আমি আপুর সামনে দাঁড়ালাম। আপু আমাকে চোখ রাঙানি দিয়ে বলতে লাগলো, মার খাবি, কিন্তু শব্দ করে কান্না করতে পারবি না। আর যদি কান্না করিস তাহলে একটার জায়গায় দুটো মার খাবি, আর সোজা স্টিলের মতো দাঁড়িয়ে থাকবি। তোকে মারার জন্য যেন আমাকে জায়গা থেকে উঠতে না হয়। এবার সোজা হয়ে দাঁড়া। কিছু করার নেই। আপুর কথার উপর কেউ কথা বলতে পারে না। মামা আমিও কিছু বলতে পারে না, কারণ আপু অনেক জেদি আর রাগে একটা মানুষ। আপুর মাথায় রাগ উঠলে কখন কী করে সে নিজেও জানে না। ছোটবেলা থেকে আপুর রাগ হলেই একটা না একটা অঘটন ঘটিয়ে ফেলে। যেমন বিশেষ করে বেশি রাগ উঠলে নিজের হাত নিজেই কাটবে। সেজন্যই মামামি কেউই আপুকে কিছু বলতে পারে না, কারণ আপুই তাদের একমাত্র সন্তান। আপুকে তার মন মতোই চলতে দেয়। কখনো আপুকে কেউ ধমক দিয়েও কথা বলেনি, যদি আপু নিজের কোনো ক্ষতি করে ফেলে। যাকে অনেক কিছু বলে ফেললাম। আপুর সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছি। আপু লাঠি দিয়ে আমাকে অনেক আঘাত করলো, প্রায় 15 থেকে 20টা বাড়ি দিয়েছে। আপু হাঁপিয়ে উঠল, তাই আর মারতে পারলো না। আমাকে ধমক দিয়ে বলতে লাগলো, বেয়াদব কোথাকার, আর যদি তোকে কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করতে দেখি তাহলে আজকের থেকেও বড় ধরনের শাস্তি দিব। এখন আমার চোখের সামনে থেকে দূর হ। কোনো কথা ছাড়াই দরজাটা খুলে আপুর রুম থেকে বের হয়ে আসলাম। দরজা খুলে দেখি মামি দাঁড়িয়ে আছে। মামির চোখের কোণায় পানি দেখতে পারলাম। মামি কিছু বলতে চেয়েও আর বলল না, কান্না করতে করতে চলে গেল। বের হয়ে একটা হাসি দিয়ে ছাদে চলে আসলাম। ছাদের দরজাটা লাগিয়ে দিয়ে দোলনার উপর বসলাম। তাদের দুইটা দোলনার পাশাপাশি একটা আমার আর একটা আপুর জন্য বানানো হয়েছিল। স্কুলে যখন পড়তাম তখন আমার আর আপুর সম্পর্কটা অনেক ভালোই ছিল। আপু যখন কলেজে উঠলো, তারপর থেকে কেমন যেন পাল্টে গেল। কোনো মেয়ের সাথে আমাকে মিশে দেয় না। আর যদি আপুর কথার অবাধ্য হই, তাহলে তো অনেক ধরনের শাস্তি আমার জন্য অপেক্ষা করতো। ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছি। এখনও জানি না আমার বাবা মা কীভাবে মারা গেছে। মা আমাকে অনেক বলেছে, কিন্তু কখনো বলে নাই। শুধু বলেছে সেই দুর্ঘটনা শুনলে নাকি আমি সহ্য করতে পারবো না। মা মামি কখনো আমার বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। নিজের সন্তানের মতোই আমাকে বড় করেছে, কোনো কিছুর কমতি রাখেনি আমার। কিন্তু একটা জায়গায় তারা খুবই দুর্বল, আর সেটা পড়ি আপু। আজ মা বাবাকে খুব মনে পড়ছে। দুপুরে আর আজকে কেউই খাবে না, কারণ মামি আমার জন্য কান্না করেছে।
আর আপু যেদিন আপু যেদিন কঠিন কোনো শাস্তি দেয় আমাকে, সেদিন মামি অনেক কান্না করে রুম থেকে বেরো হয় না। কপালটা অনেক ভালো, এমন একটা মামা মামি পেয়েছি। তবে পরি আপু না থাক, তার ব্যাপারে আর কিছু বলবো না। শরীরটা অনেক ব্যথা করছে, মাথাটাও ব্যথা করছে, কেমন জানি শরীরে শক্তিটুকু পাচ্ছি না। রুমে যাওয়ার জন্য হাঁটা দিলাম, কিন্তু দরজার সামনে এসে পড়ে গেলাম, জ্ঞান হারিয়ে ফেললাম। চোখ খুলে আপুর রুমে আপুর কোলে মাথা দিয়ে শুয়ে থাকা অবস্থায় নিজেকে আবিষ্কার করলাম। আপু আমার মাথায় হাত বোলাচ্ছে, খেয়াল করলাম আপু নিঃশব্দে কান্না করছে। আমি নড়ে ওঠার কারণে আপু তার চোখের পানি মুছে নিয়ে আমাকে বলতে লাগলো, সাব্বির, এখন কেমন লাগছে তোর? অনেক কষ্ট হচ্ছে তাই না? তোকে অন্য মেয়ের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না। তুই কেন বুঝতে পারিস না? জানিস যে আমার কথা না শুনলে শাস্তি পেতেই হয় তোকে। তারপরেও তুই কেন আমার কথা শুনিস না বল? আপুর এমন কান্না দেখে আমার অনেক রাগ হতে লাগলো, কিন্তু কিছু বললাম না। আপুর কোল থেকে মাথাটা ওঠাতে চেষ্টা করলাম, কিন্তু আপু আমাকে উঠতে দিল না, চেপে ধরলো আর বলতে লাগলো, উঠছিস কেন? শুয়ে থাক, একদম ওঠার চেষ্টা করবি না। আমি মাথায় হাত বুলিয়ে দিই। আপু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আপু এমন কেন, কিছু বুঝতেই পারে না। এই আমাকে শাস্তি দিল আর এখন আদি খেতে থেকেছে, সাইকো একটা। কিছু সময় পর আপু আমাকে বালিশে শুয়ে দিয়ে বলতে লাগলো, তুই এখানে শুয়ে থাক, আমি খাবার নিয়ে আসি। দুপুরেও তো না খেয়েছিলি, ছাদের দরজা ভেঙে তোকে বের করা লেগেছে। ও, তাহলে আমি অজ্ঞান হওয়ার পর ছাদের দরজা ভেঙে বের করেছে। আমি বেড থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম, আপুর বেডের উপর বসে পড়লাম। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি সাদাব মাহমুদ সাব্বির। গল্পের মধ্যে মা বাবাকে জন্মের পর দেখার সৌভাগ্য আমার হয়নি। মা মামির কাছে বড় হয়েছি, এবার অনার্স সেকেন্ড ইয়ারে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছি। এইটুকুই বর্তমান পরিচয়। আর পরি আপু মানে আমার মামাতো বোন, মামার একমাত্র জেরিয়ার একরোখা মেয়ে, অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। পরিচয় দেওয়া শেষ। আপু খাবার এনে আমার পাশে বসে পড়লো আর খাবারটা মেখে আমার মুখের সামনে ধরলো। আমি কথা ছাড়াই খাবারটা মুখে নিয়ে নিলাম। এরই মধ্যে মামার মামি হাজির। আপু আমাকে খাইয়ে দিয়েছে দেখে মামা পরি আপুকে বলতে লাগলো, ছেলেটাকে মারলি আবার নিজের হাতে খাইয়ে দিচ্ছিস। জানিস যে ওকে মারলেও তুই কষ্ট পাস, তাহলে শুধু মারার দরকারটা কি? পরি আপু মামার কথার কোনো উত্তর দিল না। মামা উত্তর না পেয়ে চুপচাপ রুম থেকে চলে গেল আর মামি আপুর পাশে বসলো আর আবুকে বলতে লাগলো, দেখ মা, আমি জানি না তোর কি হয়েছে, কিন্তু রাগটা একটু কন্ট্রোল করার চেষ্টা কর, না হলে তোর জীবনে অনেক দুঃখ কষ্ট অপেক্ষা করছে। মামির এমন কথা শুনে আপু চোখ মুখ কোচকে নিয়ে বলতে লাগলো, আম্মু, আমাকে জ্ঞান দিতে আসবে না। যার সাথে সারাটা জীবন কাটাতে হবে তাকে তো একটু শাসন করে রাখতে হবে, তাই না? এখন রুম থেকে বের হতো। আপুর কথা শুনে মামি আর কিছু বললো না, কিন্তু আপু আমার সাথে সারা জীবন থাকবে মানে বুঝলাম না আপুর কথাটার মানে। কিন্তু আমার এখনও আপুকে বোঝার মতো জ্ঞান হয়নি, তাই শুধু শুধু চিন্তা করে মাথা নষ্ট করলাম না। আপু আমাকে খাইয়ে দিয়ে ব্যথার ওষুধ খাইয়ে দিল আর বলতে লাগলো, শুয়ে পড় এখন, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আপুর কথায় বেশ অবাক হলাম, তাই আপুকে বললাম, কি বলছো আপু? আমি তোমার রুমে? আমাকে আর কিছু বলতে না দিয়ে আপু বলতে লাগলো, কোনো সমস্যা আছে তোর? আর আগে তো আমার সাথেই ঘুমাইতি। তখন তো ছোট ছিলাম তাই ঘুমাতাম। এখন কি বড় হয়েছিস? আপুর কথায় মনে হলো আমি এখনও ছোটই আছি। বেড থেকে উঠে গিয়ে আপুর ড্রেসিং টেবিলের আয়না নিজেকে পরখ করে দেখলাম। আসলে কি আমি বড় হয়নি? তার জন্য কি আপু আমাকে এত শাসন করে? হয়তো তার জন্যই। যাই হোক, আমি আপুকে বললাম, ধুর, কে যে বলো না আপু, আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি। বড় যদি হতেই তাহলে আমাকে তুই বুঝতি, কিন্তু তুই আমাকে বোঝার চেষ্টাও করিস না। আপুর কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। তাই আপুকে বললাম, মানে? তোমার কথার মানেটা বুঝলাম না, একটু বুঝিয়ে বলো। আপু আমার কথা শুনে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো, না, কিছু না। তোর বোঝার জন্য এখনো সেরকম বোধগম্য হয়নি। এখন আমার পাশে এসে শুয়ে পড়তো। আমি আর কিছু বললাম না, চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। আপু বাতিটা অফ করে দিয়ে আমার পাশে শুয়ে পড়লো আর আমার মাথায় বিলি কেটে দিতে লাগলো। শরীরটা দুর্বল থাকার কারণে তাড়াতাড়ি ঘুম চলে আসে। সকালে ঘুম ভাঙতেই দেখি আপু আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি আপুকে সারিয়ে নিয়ে নিজের রুমে চলে আসলাম। বেডের উপর বসে বসে ভাবতে লাগলাম, আপু কি সত্যি আমাকে তার কলেজে ট্রান্সফার করিয়ে নিয়ে যাবে? আরও অনেক কিছুই ভাবতেছি। কখন যে আপু এসে আমার সামনে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। আপুটাকে ভাবনা থেকে বের হলাম। কিরে, কি ভাবছিস এত?
ফ্রেশ হয়ে নে, কলেজ যেতে হবে। আপু কথাটা বলে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আপু ডাইনিং টেবিলে বসে আছে। আমি আপুর পাশে চেয়ারে বসে পড়লাম। মামাও আসলো আর মামি খাবার দিতে লাগলো। হঠাৎ করেই পরি আপু মামাকে বলতে লাগলো, বাবা, আমি সাব্বিরকে আমার কলেজে ট্রান্সফার করিয়ে আনবো, কথাটা জানিয়ে রাখলাম। দেখ মা, এটাকে ভালোবাসা বলে না, এটাকে এক প্রকার টর্চার বলে। একটা মানুষকে তুই এভাবে কখনো ধরে রাখতে পারবি না। তুই দেখে নিস, পরে তোকে পস্তাতে হবে। মামা কথাগুলো বলার পরেই আপু খাওয়া বাদ দিয়ে হাত ধুয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মামাকে বলতে লাগলো, বাবা, আমি যা করছি বুঝে শুনেই করছি, আর আমার বিষয়ে কথা না বললেই খুশি হব। আমার ভবিষ্যৎ আমি বুঝবো। সাব্বির তাড়াতাড়ি আয়, লেট হয়ে যাচ্ছে। আপু কথাটা বলেই তার রুমে চলে গেল। আমিও খাওয়া বাদ দিয়ে ব্যাগটা নিয়ে হাঁটা তুললাম। ঠিক তখনই রাগী গলায় আপু বলতে লাগলো, একা একা কোথায় যাচ্ছিস? গাড়িতে গিয়ে বস। আমি গিয়ে গাড়িতে বসে পড়লাম। আপু এসে আমার পাশে বসলো। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। আপু চুপ করে সামনের দিকে তাকিয়ে আছে। ড্রাইভার আপুর কলেজের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় আপু ড্রাইভারকে বলল, সাব্বিরের কলেজে যান, ওখানে একটু কাজ আছে। আমার কলেজের সামনে চলে আসলাম। আপু হাত ধরে প্রিন্সিপাল স্যারের সামনে নিয়ে আসলো আর দরজায় নক করলো। স্যার ভিতরে যেতে বললে আপু আমাকে নিয়ে ভিতরে গেল। স্যার আমাকে দেখে বলতে লাগলো, আরে সাব্বির যে, কেমন আছো? পড়াশোনার কেমন অবস্থা? পরি আপু স্যারকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, স্যার, আমি সাব্বিরের ট্রান্সফারের জন্য আসছি, প্লিজ ট্রান্সফার লেটারটা দিয়ে দিন। ট্রান্সফার কেন? আর কোন কলেজে? আমাদের কলেজে কি ভালো না? স্যারের কথা শুনে আপু আমাকে বাইরে যেতে বললো। আমি বাইরে চলে আসলাম। স্যারের সাথে কি কথা হলো জানি না, তবে আপু যখন বের হলো তখন আপুর হাতে ট্রান্সফার লেটার দেখতে পেলাম। আপু আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। গাড়িতে উঠবো এমন সময় দেখি অনু আমার দিকে তাকিয়ে আছে। আমাকে ইশারা করে কি যেন বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি কিছুই বুঝলাম না। আমি গাড়িতে উঠছি না দেখে আপু আমাকে ধমক দিয়ে বলতে লাগলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? লেট হয়ে যাচ্ছে। আপুর ধমক খেয়ে গাড়িতে বসলাম। আপু কলেজে চলে আসলাম। সব ফর্মালিটি শেষ করে আপু আমাকে আমার ক্লাসরুমের সামনে এনে বলতে লাগলো, এটাই তোর ক্লাসরুম? ব্রেক টাইমে দাঁড়াবি, আমি আসবো। আর কারোর সাথে বন্ধুত্ব করার দরকার নেই, সে হোক কোনো ছেলে। আর মেয়েদের সাথে তো কোনো কথাও বলতে দেখি, যদি যদি দেখি তাহলে বুঝতেই পারছিস কি হবে। যা এখন ভালো ছেলের মতো ক্লাস কর। আপুর কথাগুলো বলেই তার ক্লাসে চলে গেল। আমিও আমার ক্লাসরুমে চলে আসলাম। কয়েকজন গল্প করছিল। আমাকে রুমে ঢুকতে দেখে একজন এগিয়ে এসে বলতে লাগলো, হে ইয়ার, নতুন নাকি? নাম কি তোমার? সাব্বির, এই কলেজে নতুন, আগের কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এখানে আসা। কথাটা বলেই পেছনে একটা বেঞ্চে বসে পড়লাম। কিছু সময় পর স্যার আসলেন। ক্লাস শুরু হয়ে গেল। ব্রেক টাইমে ক্লাসরুম থেকে বেরিয়ে এসে আপুর জন্য অপেক্ষা করছি। এমন সময় একটা মেয়ে আমার সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, হাই, আমি জান্নাত। আমরা সেই ইয়ারে। দেখলাম তুমি পুরো ক্লাসে চুপচাপ ছিলে। মন খারাপ নাকি তোমার? চলো ফুচকা খেয়ে আসি, তাহলে দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। মেয়েটার কথায় বার্তানি দিয়ে আমি পাশ কাটিয়ে চলে আসছিলাম। এমন সময় মেয়েটা দৌড়িয়ে আমার সামনে দাঁড়ালো আর আমার হাতটা ধরে হ্যান্ডশেক করে বলতে লাগলো, আরে আরে, তুমি এমন করছো কেন? একটা সুন্দরী মেয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছে, আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। বুঝলাম তুমি স্মার্ট একটা ছেলে, তাই বলে আমার সাথে অ্যাটিটিউড দেখাতে পারো না। মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা আসলে দেখতে অনেক কিউট। এমন সময় ঠাস করে আমার গলা যেন একটা থাপ্পড় পড়লো। সামনে তাকিয়ে দেখি পরি আপু দাঁড়িয়ে আছে। আমার এক হাত জান্নাত ধরে আছে, আর আপু থাপ্পড় মারার কারণে অন্য হাতটা আমার গালে চলে আসছে। আমার হাতের দিকে তাকিয়ে দেখে জান্নাত আমার হাত ধরে আছে। আপু আমার থেকে জান্নাতের হাতটা ছাড়িয়ে দিল, আর জান্নাতকে থাপ্পড় মারতে গিয়েও মারল না। আপু চোখ বন্ধ করে নিল একটু শান্ত হয়ে। জান্নাতকে শান্ত গলায় বলতে লাগলো, তুমি প্রিন্সিপাল স্যারের মেয়ে দেখে থাপ্পড়টা মারলাম না, আর এরপর থেকে তোমাকে যেন সাব্বিরের আশপাশেও না দেখি। কথাটা বলেই আমার হাত ধরে সেখান থেকে নিয়ে আসলো ক্যান্টিনে। সব স্টুডেন্টরা আমার আর আপুর দিকে অবাক নয়নে তাকিয়েছিল। হয়তো আমাকে থাপ্পড় মারায় তারা বেশ মজা নিয়েছে। আপু খাবার অর্ডার করলো। খাবার আসার পর আমি খাচ্ছি না দেখে আপু আমাকে ধমক দিয়ে বলতে লাগলো, কিরে, খাচ্ছিস না কেন? নাকি খাইয়ে দিতে হবে? আপুর ধমক খেয়ে খাবার খাওয়া শুরু করলাম। খাচ্ছিলাম এমন সময় দেখি আপুর পিছনের টেবিলে জান্নাত এসে বসলো আর আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আপু আমাকে পর্যবেক্ষণ করে পিছনে তাকালো আর পিছনে জান্নাতকে দেখে আমাকে বলতে লাগলো, বাহ, এক
একদিনও হলো না এখানে এসে মেয়েদের সাথে বন্ধুত্ব করে ফেললি। আর মেয়েটার হাব ভাব অন্য কিছুই বোঝাচ্ছে, তোকে মোটেও সে বন্ধুর চোখে দেখছে না। আপু শোনো, আমি সত্যি বলছি, ওই মেয়েটাই আমার সাথে একবারই কথা বলতে আসছিল। আমি কথা বলতে চাইনি, কিন্তু মেয়েটা জোর করে আমার সাথে কথা বলতে আসছিল। সেটা তো বুঝতেই পারছি। চল, আর ক্লাস করা লাগবে না। আসলে তোকে একটু ছাড় দেওয়া যাবে না, প্রতিদিনই আঘাত করতে হবে, এটাই তো তুই চাচ্ছিস তাই না? বাসায় চল। কথাটা বলেই আমার হাত ধরে টানতে টানতে গাড়ির সামনে নিয়ে আসলো, আর গাড়িতে বসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিয়ে বাসা যেতে বললো। আমি আপুকে করুণা সুরে বললাম, আপু আমি সত্যি বলছি। আপু আমাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, চুপ কর, আমি নিজের চোখে যা দেখেছি সেটাতে মিথ্যা হতে পারে না। আপু কখনো কখনো চোখে দেখা ভুল হয়। সাব্বির, তুই আমার মুখের উপরে কথা বললি? এত সাহস হয়ে গেছে তোর? আর একটাও যদি আমার মুখের উপরে কথা বলিস, আজকে তোকে একদম মেরে ফেলবো। আপুর চোখ রাঙনি দেখে আর কথা বললাম না, কিন্তু আজকে যদি আপু আমার গায়ে হাত তোলে তাহলে কিছু একটা করে ফেলবো। এত অত্যাচার আর সহ্য করবো না। গাড়ি বাসার সামনে এসে দাঁড়ালো। আপু আমাকে টানতে টানতে নিয়ে আসলো, আর বারবার বাসার কলিং বেল বাজাতে লাগলো। মামি দরজা খুলে দিল। অবাক হয়ে বলতে লাগলো, তোরা এত তাড়াতাড়ি চলে আসলি যে, কিছু কি হয়েছে? আমি মামিকে কিছু বলতে যাব তার আগেই আপু আমাকে টানতে টানতে তার রুমে নিয়ে গেল, আর দরজাটা লাগিয়ে দিল। কোনো কথা ছাড়াই আপু লাঠি বের করে তার শরীরে যত শক্তি আছে আমাকে সবটা দিয়ে মারতে লাগলো। মামি দরজার বাইরে থেকে দরজা ধাক্কাতে লাগলো, আর কান্না করে বলতে লাগলো, পরিমা, ছেলেটাকে ছেড়ে দে, এমনভাবে মারলে ছেলেটা আর বাঁচবে না রে, মরেই যাবে। এবারের জন্য মাফ করে দে ওকে। আমি সাব্বিরকে বুঝিয়ে বলবো, ও যেন আর তোর কথার অবাধ্য না হয়। আপু মামের কথায় পাত্তা না দিয়েই তার ইচ্ছা মতো আমাকে মারতে লাগলো, আর আমি স্টিল হয়ে দাঁড়িয়ে আছি। আপু তার মন মতো মেরেই যাচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লাম। পরে আর আমার কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন মামার কোলে মাথা রেখে শুয়ে থাকা অবস্থায় নিজেকে আবিষ্কার করলাম। আর মামি বেডের পাশে একটা টুলে বসে আমার একটা হাত ধরে বেডের সাথে মাথা থেকে ঘুমিয়ে পড়েছে। মামার দিকে তাকিয়ে দেখে মামাও বেডের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। আমি আস্তে করে মামার কোল থেকে মাথাটা উঠিয়ে নিয়ে আস্তে করে রুম থেকে বের হয়ে গেলাম। প্রচণ্ড ব্যথা করছে সারা শরীর। আমার রুমে এসে কাপড় গুছিয়ে নিয়ে 2টা চিঠি লিখলাম, একটা আপুর জন্য আর একটা মামার মামির জন্য। মামা মামির চিঠিটা আমার পড়ার টেবিলের উপর রাখলাম, আর আপুর চিঠিটা তার দরজার সামনে রেখে দিয়েই মেন গেটের ডোরটা খুলে ধীর পায়ে বাড়ি থেকে বের হয়ে আসলাম। রাস্তায় এসে বাড়িটার দিকে এক নজর তাকিয়ে সামনের দিকে হাঁটা দিলাম। কোথায় যাব জানি না, কিন্তু এই রাতের অন্ধকারের মধ্যে পরিচিত এই শহরটা ছাড়তে হবে আমায়। অনেকখানি হেঁটে চলে আসি, কিন্তু আর পা চালাতে পারছি না। শরীরটা কেমন যেন একটু বেশি দুর্বল লাগছে। মনে হয় শরীরে জ্বর চলে আসছে, চোখটা ঝাপসা হয়ে আসছে। সামনে থেকে হয়তো গাড়ি আসে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা আমার উপর দিয়ে চলে গেল। হয়তো আজ রাতেই আমার জীবনের ইতি ঘটে গেল। বাসা থেকে পালিয়ে সুস্থ একটা জীবনযাপন করতে চেয়েছিলাম, বাঁচতে চেয়েছিলাম, একটা রাজ্য করতে চেয়েছিলাম। সেই রাজ্যে থাকবে না কারো শাসন, থাকবে না কারো নজরদারি, প্রশান্তির নিঃশ্বাস নিতে চেয়েছিলাম। হয়তো কপালটাই খারাপ, ওপরওয়ালা হয়তো চায় না আমি আর মায়ের ভবনে থাকি। 5 বছর পর। বাবাই, নাস্তাটা করেছে অন্তত। সরি সুইটহার্ট, অনেক লেট হয়ে যাচ্ছে। এখন আমি নাস্তা করতে বসলে অনেক লেট হয়ে যাবে, তখন আবার আমি আমার কলিজাদের নাস্তা করাতে পারবো না। কথাগুলো বলেই দিলাম এক দৌড়, আর এক দৌড়ে বাড়ির বাইরে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। ও হ্যাঁ, আপনাদের তো আমার পরিচয়টাই দিলাম না, এখন দিই কেমন? আমি সাদাব মাহমুদ সাব্বির, আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার আম্মু। আর বললাম না কলিজা, ওরা হচ্ছে আমার পেশেন্ট, সবাই মানসিক রোগী, সবার বয়সী 8 থেকে 10 বছর, আমাকে ছাড়া কিছুই বোঝে না। আর সকালে যদি 7টার আগে ওদের কাছে না যাই তাহলে সারাদিন আর কেউ কিছু মুখেই নেবে না। ওদের নিয়ে আমার সারাদিন কাটে। ওদের যদি সবার মেন্টালিটি প্রবলেম না হতো তাহলে হয়তো ওদের ভালোবাসাটা বুঝতামই না। এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে হসপিটালে চলে আসি, তখন একটা নার্স পায় দৌড়িয়ে আমার কাছে এসে বলতে লাগলো, স্যার স্যার 9 নং ওয়ার্ডের পেশেন্টটা একটু বেশি পাগলামো করছে, তাকে কোনো মতেই শান্ত করা যাচ্ছে না, আর আমাদের পক্ষে শান্ত করা পসিবল না। প্লিজ স্যার, আপনি একটু আসুন। নার্সের কথা শুনে আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা। তাড়াতাড়ি 9 নং ওয়ার্ডে যাই, আর দেখি কয়েকটা নার্স মিলেও
পেশেন্টটাকে শান্ত করতে পারছে না। তখন আমি গিয়ে পেশেন্টের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলাম, আরে আরে কী হয়েছে বাবু তোমার? এই যে দেখো আমি চলে আসি, তোমাকে কি ওরা বকা দিয়েছে? ছেলেটা আমার কথা শুনে একটু শান্ত হয়ে আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলতে লাগলো, তোমরা কেউ ভালো না, তোমরা শুধু আমার ওপর টর্চার করো আর মারো। আমি আর এখানে থাকবো না, আমি আব্বু আম্মুর কাছে যাব। ছেলেটা কথাগুলো বলেই আবারও পাগলামি করতে লাগলো আর হাতের কাছে যা পাচ্ছে তাই দিয়ে ছুঁড়ে মারতে লাগলো। ছেলেটা একটা স্টিলের গ্লাস দিয়ে ছুঁড়ে মারলে সেটা একদম আমার কপালে লাগে। তখন বুঝতে পারলাম ওর এখন কী প্রয়োজন। তাই নার্সকে বললাম, নার্স ঘুমের ইঞ্জেকশনটা দিন তো। নার্স ঘুমের ইঞ্জেকশন দিলে আমি ইঞ্জেকশনটা ছেলেটা শুইলে পোস্ট করে দিলাম। তখন ছেলেটা আস্তে আস্তে শান্ত বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়লো। আমি ছেলেটার মাথায় হাত বোলাতে লাগলাম। তখনই নার্স চিল্লানি দিয়ে বলতে লাগলো, স্যার আপনার কপাল থেকে রক্ত বের হচ্ছে। আমি কপালে হাত দিয়ে দেখি সত্যি রক্ত বের হচ্ছে। তখনই নার্সটা ব্যান্ডেজ এনে ব্যান্ডেজ করতে লাগলো। আমি তাকে থামিয়ে দিয়ে বলতে লাগলাম, 9 নং ওয়ার্ড কার আন্ডারে? নার্স ভয়ে ভয়ে বলল, ইয়ে স্যার, আমার আন্ডারে। আমি নার্সটাকে ধমক দিয়ে বলতে লাগলাম, আপনি আমার কেবিনে আসুন। আর বাকি নার্সগুলোকে বললাম, বাচ্চাদের ব্রেকফাস্ট রেডি করুন, আমি আসি। কথাটা বলেই কেবিন থেকে বের হলাম। তখনই দেখতে পেলাম বাচ্চাটার বাবা মা কান্না করছে। আমাকে কেবিন থেকে বের হতে দেখে ছেলেটার মা বলতে লাগলো, ডাক্তার সাহেব, আমার ছেলেটা কি আর সুস্থ হবে না? আগের মতো আমাকে কি আর মা বলে ডাকবে না? আল্লাহর উপর ভরসা রাখুন, আর আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাদের সন্তান সুস্থ হয়ে যাবে। কথাগুলো বলেই সেখান থেকে চলে আসলাম। কিছু সময় পর নার্সটাও আসলো আর মাথা নিচু করে দাঁড়ালো। আমি গম্ভীর কণ্ঠে বললাম, আপনি কি পেশেন্টের গায়ে হাত তুলেছেন? নার্সটা আমার কথা শুনে আমতা আমতা করে বলতে লাগলো, ইয়ে মানে স্যার, আমি ছেলেটাকে মারতে চাইনি আসলে। শাট আপ! আপনার সাহস কী করে হয় আপনার একটা মানসিক রোগীর গায়ে হাত তোলার? তার ওপর আবার সে একটা বাচ্চা ছেলে। সরি স্যার, আমার ভুল হয়ে গিয়েছে। আপনাকে অন্য হসপিটালে ট্রান্সফার করতে হবে। সোগা থাকতে ভূতে কেলায়। অন্য হসপিটালে যান, তারপর বুঝতে পারবেন কত ধানে কত চাল। আপনাকে যেন আমার চোখের সামনেও না দেখি। জাস্ট গেট লস মাই ক্যাবিন। নার্সটা আমার ধমক খেয়ে প্রায় দৌড়ে চলে গেল। ঠিক তখনই নার্সটা চলে যাওয়ার পর আমার অ্যাসিস্ট্যান্ট প্রিয়া দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার আসতে পারি? এই মেয়েকে দেখে তো আমার মাথা আরও গরম হতে লাগলো। সব সময় লেট করবে আর এসেই ন্যাকামি করবে। বলতে না বলতেই তার ন্যাকামি শুরু হয়ে গেল। স্যার স্যার, আসলে আজকে ঘুম থেকে উঠতে পারি নাই, তাই একটু লেট হয়ে গেল। প্রতিদিন কি ঘুম থেকে উঠতে দেরি হয় নাকি? তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারো না? আমার কথা শুনে প্রিয়া মাথা নিচু করে আমার দিকে আর চোখে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো, এতে কি আমার দোষ নাকি? আপনিই তো প্রতিদিন আমার ঘুমের মধ্যে স্বপ্নে চলে আসেন। বদ একটা, আপনার জন্যই তো প্রতিদিন ঘুম থেকে উঠতে লেট করি। আম্মু ডাকতে আসলে আপনাকে ভেবে আম্মুকে জড়িয়ে ধরে ছি, আমার লজ্জা করে। আমি প্রিয়ার দিকে তাকিয়ে দেখি আমার দিকে এক নজরে তাকিয়ে নখ কামড়াচ্ছে আর মিটমিট করে হাসছে। এই মেয়ের হাসি দেখে মেজাজটা আরও গরম হয়ে গেল। তাই ধমক দিয়ে বললাম, এখানে দাঁড়িয়ে না থেকে বাচ্চাদের জন্য সকালের নাস্তা নিয়ে ওয়েট করুন, আমি আসছি। আমার ধমকে প্রিয়া চমকে উঠল আর আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আমি আবারও ধমক দিয়ে বললাম, এই মেয়ে, আপনার কি কথা কারা যায় না নাকি? কেবিন থেকে বের হয়ে বাচ্চাগুলোর কাছে যান। প্রিয়া আমার ধমকানিতে আবারও কেঁপে উঠল আর দিল এক দৌড়। ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাচ্চাদের কাছে চলে গেলাম। দেখি প্রিয়া একটা বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করছে আর বাচ্চাটা প্রিয়াকে বলছে, আমি তোমার হাতে খাবো না, আমি সাদা চাচ্চুর হাতে খাবো। প্রিয়া এখন আমাকে দেখেনি। প্রিয়া কান্না কান্না কণ্ঠে বাচ্চাকে বলতে লাগলো, শোনা ছেলে আমার, কেন তোরা আমার হাতে খাস না? একদিন অন্তত খেয়ে নে। ওই খবিশের হাতে কি এমন আছে যা আমার হাতে নেই? খেয়ে নাও সোনা, প্লিজ খেয়ে নাও। এই বলে কি আমি নাকি খবিশ? বাচ্চাটা আমাকে দেখার সাথে সাথে আমার কাছে ছুটে চলে আসলো আর আমাকে বলতে লাগলো, সাদা চাচ্চু দেখো, এই মহিলা আন্টি আমাকে বিরক্ত করছে। আমি কতবার বলছি যে আমি তোমার হাতে খাবো, কিন্তু এই মহিলা আন্টি আমাকে শুধু জোর করে খাওয়াতে চাইছে। বাচ্চাটার কথা শুনে আমার চরম পর্যায়ে হাসি পাচ্ছে, বাট অনেক কষ্টে হাসি থামিয়ে রাখলাম। আমি প্রিয়ার দিকে তাকিয়ে দেখি প্রিয়া খাবারের প্লেট হাতে করে বাচ্চাটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি প্রিয়ার হাত থেকে প্লেটটা টান দিয়ে নিয়ে বললাম, কি মিস মহিলা আন্টি, আমাকে খবিশ বলছিল তাই না? থাক, আমি আর কিছু বললাম না। আমার এই পেশেন্টই বলে দিল মাইন্ডেড। আর কখনো যদি আমাকে উল্টাপাল্টা কিছু বলেছেন তাহলে আপনার খবর আছে। কথাটা বলে আমি বাচ্চাটাকে খাওয়াতে শুরু করলাম। শোনাই বাবা, আসো তো,
চাচুর কাছে, লক্ষ্মী ছেলের মতো এখন খেয়ে নাও। এরকম করে সব বাচ্চাদের খাইয়ে দিয়ে আমি আমার কেবিনে চলে আসলাম। কিছু সময় পর প্রিয়া একটা ফাইল হাতে কেবিনের বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার আসবো? কাজের কথা থাকলে আসবেন, আর না হলে আপনি বাচ্চাদের কাছে গিয়ে কিছুটা সময় দিন, আমি একটু পর আসি। প্রিয়া আমার কথা শুনে কেবিনে প্রবেশ করলো আর ফাইলটা দিয়ে বলতে লাগলো, এটা দেখুন। কিসের ফাইল এটা? এটা ফাইল না, অ্যাপয়েন্টমেন্ট লেটার। এখন আবার কি দেখা করতে চায়, আর এত বড় লেটার কেন? জানি না, বাট কালকে আপনি বাসায় যাওয়ার পর একজন ভদ্রলোক এসেছিল আর এই লেটার দিয়ে গিয়েছেন। আচ্ছা, আপনি কাল বিকেলে ওই ভদ্রলোককে দেখা করতে বলুন, আর লেটারটা রেখে আপনি চলে যান বাচ্চাগুলোর কাছে। প্রিয়া চলে যাওয়ার পর আমি লেটারটা খুলে দেখতে শুরু করলাম। দেখলাম একটা মেডিকেল রিপোর্ট আছে লেটারটার ভিতর। অবাক হলাম অ্যাপয়েন্টেড লেটারের ভিতর মেডিকেলের রিপোর্ট দেখে। বিষয়টা কেমন যেন গড়বড় লাগছে। রিপোর্ট পেপারে বড় বড় অক্ষরে পরিণাম লেখা। কিছু সময় নামটার দিকে অবাক নয়নে তাকিয়ে রইলাম। কেন জানি এই নামটা আমাকে টানছে, কিছু বুঝতে পারছি না। রিপোর্টটা পড়তে শুরু করলাম, আর রিপোর্টটা পড়ে যা বুঝলাম, এটা একটা মানসিক রোগীর রিপোর্ট। যেহেতু এটা মানসিক রোগী, তাই রিপোর্টে তার বয়সটা দেখলাম, বয়স 26 বছর হবে। আমার এখানে তো সব বাচ্চাদের ট্রিটমেন্ট করানো হয়। এই রিপোর্টটা পড়ার পর থেকে কেন জানি অস্থির লাগা শুরু করতে লাগলো। অবাক করা বিষয় হলো, আমার মাথাটা কেমন জানি ঝিম ধরে গেল। কেবিন থেকে বের হয়ে বাচ্চাগুলোর কাছে চলে আসলাম, আর প্রিয়াকে বললাম, প্রিয়া শুনুন, আমার মাথাটা না ব্যথা করছে, আপনি বরং দুপুরে বাচ্চাদের খাইয়ে দিন। আমার কথা শুনে প্রিয়া আতকে উঠে আমার কাছে এসে অস্থির হয়ে বলতে লাগলো, স্যার আপনি ঠিক আছেন তো? একটু দাঁড়ান, আমি মাথা ব্যথার মেডিসিন নিয়ে আসি। থাক, দরকার নেই, আমার ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব, আর বাচ্চাদেরকে দুপুরে খাবার খাইয়ে দিন। আজব তো, আমি কি এদের খাওয়াতে পারবো? এই বাচ্চাদের বাবা মাও পারবে না খাওয়াতে, যেখানে আপনি ছাড়া আর কারোর হাতে এরা খায় না, আর আমি তো কোনোভাবেই খাওয়াতে পারবো না। এই মেয়ে যে এত কথা বলতে পারে। আমি প্রিয়াকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলতে লাগলাম, চুপ, আর বেশি বকবেন না, ওরা সবাই আপনার হাতে খাবে আজকে। বলেই আমি সব বাচ্চাদের কাছে ডেকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, শোনো চাচুরা, আজকে তোমাদের চাচু শরীরটা ভালো নয়, তাই দুপুরের রাতে তোমাদের সাথে থাকতে পারবো না। এই যে তোমাদের প্রিয়া আন্টি আছেন, সেই তোমাদেরকে আজ খাইয়ে দিবে, কেমন? আর কেউ কিন্তু প্রিয়া আন্টিকে জ্বালাবা না, কেমন? আচ্ছা চাচ্চু, তুমি বাসায় যাও, আমরা এই মহিলা আন্টিকে একটু জ্বালাতন করব না। বাচ্চাদের এমন কথা শুনে না হেসে আর পারলাম না। প্রিয়ার দিকে তাকিয়ে দেখি আমার আর বাচ্চাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি বাচ্চাদেরকে আলতো করে সারিয়ে প্রিয়ার কাছে আসলাম আর বললাম, দেখবেন আজকে সবাই আপনার হাতে খাবার খাবে, আর যদি না খায় তাহলে আমাকে কল করবেন, আমি চলে আসব, কেমন? আর যদি সিরিয়াস কিছু হয় তাহলে সাথে সাথে আমাকে ইনফর্ম করবেন। বাই, আমি আসছি। সব বাচ্চাদের বিদায় জানিয়ে ড্রাইভ করতে করতে বাসায় চলে আসলাম। কলিং বেল দিলাম। আমাকে এ সময় আম্মু বাসায় দেখে অবাক হয়ে গেল আর বলতে লাগলো, কী রে বাবাই, এই সময় বাসায় আসলি? আমি তো হসপিটালের উদ্দেশ্যেই বের হতে যাচ্ছিলাম তোর খাবার নিয়ে। শরীরটা কেমন জানি খারাপ লাগছে, রেস্টের প্রয়োজন মা। আমি আমার রুমে চলে গেলাম। আমার যতক্ষণ না ঘুম ভাঙবে ততক্ষণ যেন কেউ না ডাকে, কেমন? কথাগুলো বলেই রুমে চলে আসলাম। শরীরটা হঠাৎ অনেক দুর্বল হয়ে যাচ্ছে, তাই ফ্রেশ না হয়েই বেডের সাথে শরীরটা এলিয়ে দিলাম। চোখ ধরা বন্ধ করার সাথে সাথে ঘুম চলে আসলো। আপু আপু, আমাকে আর বেরো না প্লিজ, আমি সত্যি বলছি, ওই মেয়ের সাথে আমি ইচ্ছে করে কথা বলি নাই। ওই মেয়ে আমার সাথে একবারই কথা বলতে এসেছিল। বেয়াদব, আবারও মিথ্যা কথা বলিস আমার সাথে? তোকে কতবার নিষেধ করতে হবে যে তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না? এখন তো তোকে শাস্তি পেতেই হবে। কথাগুলো বলেই আমাকে ব্যাট দিয়ে মারতে লাগলো। ব্যথা চিৎকার করে উঠলাম আমি। হ্যাঁ আপু, মরে গেলাম, প্লিজ আর মেরো না, আমি তোমার কথা দিচ্ছি, আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। এই সাদাব, বাবাই তোর কি হয়েছে? এমন করছিস কেন বাবা? কে তোকে মারছে? চোখ খোল বাবা, দেখ এখানে শুধু আমি আর তোর বাবা আছি, আর কেউ নেই। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম আর সামনে বাবার মাকে দেখতে পেলাম। আশ্চর্য ব্যাপার হলো, রুমে এসি চলছে, তারপরও আমি ঘামছি। আমাকে এমন অবস্থা দেখে মা কান্না করতে করতে বলতে লাগলো, বাবাই কি হয়েছে তোর? ঘুমের ঘরে কি আবোল তাবোল বলছিলি? আসলেই তো, কিন্তু অবাক করার বিষয় হলো আমার কিছুই মনে পড়ছে না। আমি মাকে উত্তর দিতে পারলাম না, তাই মাকে বললাম, আসলে মা, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি তো,
তাই মনে হয় ঘুমের ঘোরে কিসব বলেছি। তোমরা যাও তো, আমার ভালো লাগছে না, আমি আরও একটু ঘুমাবো। সারাদিন শুধু ঘুমের মধ্যে দিয়েই কাটিয়ে দিলাম। রাতে মোটামুটি ভালো লাগা কাজ করতে লাগলো। রাতের খাবার খেয়ে আবার দিলাম আরেক ঘুম। সারাদিন আর রাতে ঘুমানোর কারণে খুব সকালেই ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিলে বসলাম। ব্রেড আর জ্যাম দেখতে পেলাম টেবিলে, সেটা খেয়ে নিলাম। আর পকেট থেকে টিস্যু বের করে ছোট করে লিখলাম, আম্মু আমি ব্রেকফাস্ট করেছি আর হসপিটালে চলে যাচ্ছি। এতটুকু লিখেই বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্য। কেবিনে ঢুকে তো আমি অবাক হয়ে গেলাম। দেখি প্রিয়া, এই মেয়ে আজ এত তাড়াতাড়ি। আর বিশেষ করে আরও অবাক হলাম যে সে আমার টেবিল গুছাচ্ছে। আমাকে প্রিয়া এখনও খেয়াল করেনি, তাই আমি কাশি দিলাম। প্রিয়া লাফিয়ে উঠে পিছে তাকিয়ে আমাকে দেখে বলতে লাগলো, ওহ স্যার আপনি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বাব্বা, আপনি আবার ভয়ও পান? প্রিয়া আমার কথা শুনে আমার দিকে আর চোখে তাকিয়ে পরে আবার নিজের দিকে তাকিয়ে বলতে লাগলো, কেন স্যার, আমি কি মানুষ না নাকি অন্য গ্রহের প্রাণী যে ভয় পাবো না? আমি তো দেখছি আমার কথার সাথে উত্তর দিচ্ছেন না আজ। অনেক সাহস হয়ে গেছে মনে হচ্ছে। আমার এমন খোঁচা মারা কথা শুনে প্রিয়া আমতা আমতা করে ন্যাকামি মার্কা হাসি দিয়ে বলতে লাগলো, কই না তো স্যার, আসলে মুখ ফসকে কথাগুলো বের হয়ে গিয়েছিল। হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। আর থ্যাঙ্কস। আমার কথা শুনে প্রিয়া অবাক হয়ে বলল, স্যার থ্যাঙ্কস কেন? কেন? আপনি আমার এই অগোছালো টেবিল গুছিয়ে দিলেন, সেই জন্য এই সামান্য থ্যাঙ্কস দিতেই পারি। যাক, আজকে মনে হচ্ছে আপনার জন্মের সময় আপনাকে মধু খাইয়েছিল। এই মেয়ে বলে কি কি এটাকে কি মনে হতো আপনার? কথাটা একটু ধমকে সুরেই বললাম। আর প্রিয়া কথাগুলো শুনে আমতা আমতা করে বলতে লাগলো, না না মানে স্যার, আগে মনে হতো আপনার জন্মের সময় আপনাকে নিম পাতার রস মুখে দিয়েছিল। মানে আজকের মতো কখনো এত মিষ্টি করে কথা বলেন নাই তো, তাই বললাম। কথাগুলো বলেই প্রিয়া চোখ বুজে দিল এক দৌড়, আর এক দৌড়ে আমার কেবিনের বাইরে। আমি অবাক হয়ে কতক্ষণ আয়নার দিকে নিজেকে দেখে নিলাম। আসলে আমি কি তেতো মানুষ নাকি? কই, অনেকেও তো এমনটা বলে না। আর এ মেয়ে এসব কী বলে গেল? যাক, বাদ দিয়ে এই বিষয়। কয়েকজন পেশেন্টের গার্ডিয়ান আসলো, তাদের সাথে তাদের বাচ্চাদেরকে নিয়ে কিছু কথা বলে সবাইকে ব্রেকফাস্ট করানোর জন্য চলে আসলাম। ধীরে ধীরে সবাইকে খাওয়াই দিলাম। অনেকদিন ধরেই এক বাচ্চার কন্ডিশন খুব ভালো দেখছি। ইনশাল্লাহ বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আসলে এরকম বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়, তাদের মনের কথা বোঝার চেষ্টা করতে হয়। তারা কেন এই ছোটো বয়সে ডিপ্রেশনে চলে যায় এবং এক পর্যায়ে তারা মানসিক রোগী হয়ে যায়। প্রায় সবগুলা পেশেন্ট একটা কারণে ডিপ্রেশনে যায়, তার কারণ তার বাবা মা চাকরিজীবী, বাচ্চাকে কাজের মেয়ের কাছে রেখে যায়। এই ছোট বয়সে তার সাপোর্ট হিসেবে এবং কি বন্ধু হিসেবে মা বাবাকে দরকার। মা বাবা কাজে বিজি থাকেন, আর এদিকে কাজের মেয়ের খিটখিটে মেজাজ দেখে বাচ্চারা ডিপ্রেস হয়ে পড়ে আর ধীরে ধীরে মানসিক রোগীতে আক্রান্ত হয়ে পড়ে আর অস্বাভাবিক আচরণ করে। আর শেষমেশ খেলার এই বয়সে তার জায়গা মেন্টাল হসপিটালের এক ওয়ার্ডে হয়। তো সাবধান, আপনিও কি এমনটা করছেন আপনার সন্তানের সাথে? আপনার সন্তানকে সময় দিন। এই বেড়ে ওঠার বয়সে আপনাকে তার প্রয়োজন। খাওয়া দাওয়া শেষ করে কেবিনে চলে আসলাম। একটা পেশেন্টের রিপোর্ট দেখছিলাম। এমন সময় প্রিয়া অনুমতি ছাড়াই কেবিনে ঢুকে পড়লো আর বলতে লাগলো, স্যার আজকে আমার কেবিনে কাজ করতে ভালো লাগছে না, আজ আপনার এখানে বসে কাজ করি। আরে বাহ, আজ মেয়ের হলোটা কি? কিছুই তো বসেছি না। অন্যদিন হলে তো ভয়ে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না। আর আজ সে ডিরেক্ট আমার কেবিনে বসে বসে কাজ করতে চাইছে, তাও আবার আমার সামনে বসে। আমি আর কিছু বললাম না, ইশারায় বসতে বলে রিপোর্টের ফাইলটা দেখতে লাগলাম। ফাইল দেখা শেষ করে পানি খাওয়ার জন্য গ্লাস নিব, এমন সময় দেখি প্রিয়া আমার দিকে তাকিয়ে আছে আর মিটমিট করে হাসে। এই মেয়ের ভাব ভালো না, তাই ধমক দিয়ে বললাম, ওই হ্যালো মিস, আপনার ভাব দেখে মনে হচ্ছে কারোর প্রেমে পড়েছেন। আপনি কিন্তু একজন ডক্টর, সো যদিও প্রেম করেন সেসব এই হসপিটালে এসে ভাবাভাবি করা যাবে না, কাজে মন দিন। আমার ধমক খেয়ে প্রিয়া কেঁপে উঠে আমার দিকে এক নজরে তাকিয়ে থাকলো, হয়তো মনে মনে আমাকে গালি দিচ্ছে। আরে বুদ্ধু, প্রেমে তো পড়ছি, তবে অন্য কারো না, আপনার প্রেমেই পড়েছি। আপনি বুঝেন না কেন? আর আপনি বুঝবেন কিভাবে? আপনার মুখে তো শুধু তেতু কথাই শোনা যায়, হাদারাম একটা। আজব তো, আপনি আমার দিকে এরকম ঢ্যাপ করে তাকিয়ে আছেন কেন? কাজে মন দিন। আমার কথা শুনে প্রিয়া মনে হয় লজ্জা পেল,
হঠাৎ করে চোখ মুখ লাল হয়ে গেল আর দৌড় দিয়ে চলে গেল। কি আজব, মানসিক রোগীদের সাথে থাকতে থাকতে মনে হয় এই মেয়েরও মাথায় সমস্যা হয়ে গেল। দুপুরে বাচ্চাদের খাবার খাইয়ে এসে হঠাৎ করেই পরিণামের মেয়েটার রিপোর্টের উপর চোখ পড়ল। রিপোর্টের ফাইলটা হাতে নিয়ে আবারও দেখতে লাগলাম। তখনই পেছন থেকে প্রিয়ার ডাক পড়ল। পেছন ফিরে দেখি প্রিয়া দাঁড়িয়ে আছে। প্রিয়া বলতে লাগলো, স্যার, কাল যে ভদ্রলোক আপনার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছিল সে এসেছে। তাকে কি আপনার কেবিনে পাঠিয়ে দিব? আচ্ছা, আপনি লোকটাকে পাঠিয়ে দিন আর চা নাস্তার ব্যবস্থা করুন। আচ্ছা স্যার, আমি ভদ্রলোককে পাঠিয়ে দিচ্ছি। আমি ফাইলটা রেখে চেয়ারে বসলাম। কিছু সময় পর একজন ভদ্রলোক দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ডাক্তার সাহেব আসবো? আমি সামনের দিকে তাকালাম। ভদ্রলোককে ভিতরে আসতে বললাম, কিন্তু ভদ্রলোক না এসে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি খেয়াল করলাম লোকটা চোখ বেয়ে পানি পড়ছে। হঠাৎ করেই লোকটা এসে আমাকে জড়িয়ে ধরলো আর হামাও করে কান্না করে বলতে লাগলো, বাবা সাব্বির, কেমন আছিস? বাবা তুই বেঁচে আছিস? জানিস বাবা, আমি তোকে কত খুঁজেছি। পুরো বাংলাদেশের কোথাও তোকে খোঁজার ভাত রাখিনি, কিন্তু পুরা কপাল তোকে আমি কোথাও খুঁজে পেলাম না। তোর মামি তোর কথা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়েছে, আর আমার মেয়েটা তো তোর কথা ভাবতে ভাবতে আজ 4 বছর যাবৎ পাগল হয়ে গেছে। বাবা চল, বাড়ি ফিরে চল। তোর পরি আপু তোর জন্য অপেক্ষা করছে, সবসময় শুধু তোর কথাই বলে। তোর পরি আপু আমাদের কথা দিয়েছে তোকে আর মারবে না। জানিস বাবা, তোর চিঠিটা পড়ার পর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ভদ্রলোকের কথার মানে আমি কিছুই বুঝতে পারলাম না। তাকে ছাড়িয়ে চেয়ারে বসালাম আর শান্ত করার জন্য বললাম, আসলে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার নাম সাদাব মাহমুদ আর আমি আপনাকে চিনি না। আমার এমন কথা শুনে লোকটা কিছু সময় আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর কিছু একটা ভেবে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নিয়ে বলতে লাগলো, আসলে ডাক্তার সাহেব হয়েছে কি, আপনার মতোই আমার একটা বাগনে ছিল। বাগনে বললে ভুল হবে, আমার নিজের ছেলেই ছিল। ছেলেটা দেখতে একদম আপনার মতোই, একটু পার্থক্য নেই আপনাদের মধ্যে। ওর মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে সাব্বিরকে আমি আর স্ত্রী কুলে পিঠে মানুষ করি। ছেলেটা আমার তার মামির আর বিশেষ করে যার সাথে ওর বিয়ে হবে, মানে আমার মেয়ে পরি, তার সাথে অভিমান করে বাড়ি থেকে চলে যায়। আমি আমার সাব্বিরকে অনেক খুঁজেছি, তবুও পাইনি। ভদ্রলোকের কথার কিছুই না বুঝতে পেরে আমি বললাম, আসলে অভিমান করে চলে গিয়েছে মানে বুঝতে পারলাম না। তখন লোকটা আবারও বলতে লাগলো, আসলে বাবা হয়েছে কি, সাব্বিরের মা বাবা যখন মারা যায় তখন আমি সাব্বিরকে আমার কাছে নিয়ে আসি। তখন আমাদের একটা মেয়ে ছিল, মেয়েটা সাব্বিরের 3 বছরের বড়। ওরা ধীরে ধীরে বড় হতে লাগলো। আমি বুঝতে পারি আমার মেয়েটা সাব্বিরকে পছন্দ করে নিজের জীবনের সঙ্গী হিসাবে। তাই আমার স্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলে আমরা নিজেরাই ওদের বিয়ে ঠিক করি। এই কথাটা আবার পরে জানতে পেরে গেলে, তাই তারপর থেকে পরে সাব্বিরকে কোনো মেয়ের সাথে মিশতে দিত না। যদি কোনো মেয়ের সাথে কথা বলতো তাহলে পরে সাব্বিরকে শাস্তি দিত। আমরা পরীকে কিছু বলতে পারতাম না, কারণ মেয়েটা যদিও একরুকা টাইপের ছিল। পরের এমন অবুঝ ভালোবাসার সাব্বিরের জন্য বিপদ হয়ে দাঁড়ালো। সাব্বির যদি ভুল করেও কোনো মেয়ের সাথে কথা বলতো তখন পরে সাব্বিরকে মারতো। তাতে ছেলেটা সহ্য করতে না পারে বাড়ি থেকে চলে এসেছে। কোথায় আছে, কীভাবে আছে এখনও তা জানি না, হয়তো আর বেঁচে নেই। সাব্বিরের কথা চিন্তা করতে করতে মেয়েটা আজ পাগল হয়ে গিয়েছে। আপনার কথা শুনে আজ আপনার কাছে ছুটতে চলে আসলাম। আপনি তো অনেক পেশেন্টকে সুস্থ করেছেন, আমার মেয়েটাকে দয়া করে সুস্থ করে দিন। আমি আপনার পায়ে পড়ি ডাক্তার। কথাগুলো বলেই লোকটা আমার পায়ে ধরতে আসলো। আমি লোকটাকে বাধা দিয়ে বলতে লাগলাম, আরে আরে কি করছেন কি? আপনি আমার গুরুজন, আমার বয়সে বড়, আপনি পায়ে ধরতে হবে না। আগামীকাল আপনি আপনার মেয়েকে এখানে নিয়ে আসুন, অ্যাডমিট করে দিন। আমার কথা শুনে লোকটা বলতে লাগলো, আসলে বাবা মেয়েটা একটু বেশি পাগলামি করে। আমার মনে হয় না ও এখানে ঠিকভাবে থাকতে পারবে। আর আপনারাও ওকে এখানে রাখতে পারবেন না, কারণ ও যখন পাগলামি শুরু করে তখন ওকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। তাই বাবা তোমাকে বলছি, ও সরি তুমি করে বলে ফেললাম। না না না, সমস্যা নেই, তুমি করেই ডাকবেন আমাকে। আপনি আমার বড় গুরুজন, তুমি করে ডাকতেই পারেন। আর তারপর লোকটা আবার বলতে লাগলো, আচ্ছা বাবা ঠিক আছে, তুমি করে ডাকবো। তো আমি বলতে চাচ্ছিলাম কি, তুমি যদি আমার বাসায় গিয়ে মেয়েটাকে একটু দেখে আসতে তাহলে ভালো হতো। এর জন্য যত টাকা লাগে আমি দেবো বাবা, তুমি শুধু আমার মেয়েটাকে একটু সুস্থ করে দাও। শুনছি তুমি অনেক মানসিক রোগীকে সুস্থ করেছো। আসলে টাকাটা বড় কথা না, আর আমার সময় তেমন একটা নেই। এখানে বাচ্চাদের সময় দিতে হয়, ওরা আমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারে না। আর বললেন আমি অনেক রোগীকে সুস্থ করেছি, এটা একদম ভুল বললেন। সব কিছু আল্লাহ তাআলা করেছেন, আর আমি তো ওসিলা মাত্র। তখন ভদ্রলোক আমার হাতটা ধরে বলতে লাগলো,
বাবা, আমি তোমার হাত জোর করে বলছি, দয়া করে আমার মেয়েটাকে তুমি ট্রিটমেন্ট করো। খেয়াল করে দেখলাম ভদ্রলোকের চোখে জল, তাই আর কিছু বলতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার মেয়েকে ট্রিটমেন্ট করব। আপনি প্লিজ কান্না করবেন না। আপনি চেয়ারটা একটু শান্ত হয়ে বসুন। আমি আবার পরিণামের মেয়েটার রিপোর্টটা দেখতে লাগলাম। তখন আমার মাথায় কিছু আইডিয়া আসতে লাগলো। তখন আমি লোকটাকে বলতে লাগলাম, আচ্ছা আপনি আমাকে সাব্বির আর আপনার মেয়ের সব ডিটেলস দিন, যেমন ওদের ব্যাপারে যা যা আছে আমাকে সব কিছু বলুন। যেহেতু আমাকে আপনার ভাগ্নের মতো সেমই দেখায়, আমি ভাবছি আপনার ভাগ্নে হয়ে আপনার বাড়িতে যাব। যতটুকু সময় আপনার বাড়িতে থাকবো সেই সময়টুকু আমি আপনার ভাগ্নে মানে সাব্বির হয়ে থাকবো। বলতে পারেন আমি সাব্বিরের মতো অভিনয় করব আপনার মেয়ের সামনে। আর এটা করলে আপনার মেয়েকে সুস্থ করতে ইনশাল্লাহ বেশি একটা সময় লাগবে না। আমার কথা শুনে লোকটা কিছু সময় আমার দিকে এক নজরে তাকিয়ে থাকলো। দেখলাম তার চোখে আবার জল চলে আসে। তখন আমি বলতে লাগলাম, আরে দেখুন, এভাবে কান্না করবেন না। এভাবে কান্না করলে আমার নিজের কাছে খারাপ লাগে। ভদ্রলোক আমার কথা শুনে চোখে জল মুছে বলতে লাগলো, দেখো বাবা, তুমি আমার সাব্বির হয়েই আমার বাড়িতে চলো, আর আমাকে আমার সাব্বিরের মতো মামা ডাকবে, তাহলে আমি খুশি হব। আর আমার ওয়াইফকে তুমি ঠিক সাব্বিরের মতো মামুনি বলে ডাকবে। পারবে না আমার এই কথাটা রাখতে? লোকটার কথা শুনে কেন জানি আমার চোখেও জল চলে আসলো। তারা সাব্বিরকে কতটা ভালোবাসতো। চোখের কোণ থেকে জলটুকু মুছে আমি বলতে লাগলাম, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মামা বলেই ডাকবো। এবার সাব্বিরের সম্পর্কে সব কিছু খুলে বলুন আমায়। তারপর মামা আমাকে সাব্বিরের বিষয়ে সব বলল। সব কিছু শুনে তারপর প্রিয়াকে কেবিনে ডাকলাম। প্রিয়া কেবিনে আসলে প্রিয়াকে বাচ্চাদের খেয়াল রাখতে বলে মামাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। মামাও গাড়ি নিয়ে আসছিল। মামাকে মামার গাড়িতে পাঠিয়ে দিয়ে আমি আমার গাড়ি নিয়ে যেতে লাগলাম। 2 ঘন্টা পর একটা বাড়ির সামনে মামা গাড়ি থামালো। আমি তার পিছে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে আমার কাছে এসে বলতে লাগলো, চলো, এটাই আমার বাড়ি। চলো। তারপর বাড়ির ভিতরে গেলাম। দরজার সামনে এসে মামা কলিং বেল দিল। কিছু সময় পর একজন মধ্যবয়সী সুন্দরী মহিলা এসে দরজাটা খুলে দিল। তখন আমি মামার দিকে তাকালাম। মামা মাথা নাড়িয়ে সায় দিল যে এটাই সাব্বিরের মামি, মানে মামনি। তাই এখন থেকে আমাকেও মামনি ডাকতে হবে। সামনে মামনির দিকে তাকিয়ে দেখি মামনি আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। হঠাৎ করে মামনি আমার কাছে এসে 2 গালে 2টা থাপ্পড় দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, কী রে বাবা, তুই তোর মামুনিকে ছাড়া এতটা দিন কোথায় ছিলি? একটা বারের জন্য কি এই মামুনির কথা মনে পড়লো না তোর? আব্বু, তুই এতটা নিষ্ঠুর কিভাবে হলি? তুই তো এমন ছিলি না। মামনি আমাকে সাব্বির মনে করেছে। আসলে মায়েরা অসাধারণ হয়ে থাকে। আমি আমার পরিচয় না দিয়ে সাব্বির হয়ে এই বাড়িতে আসি। তাই আমি মামিকে বলতে লাগলাম, সরি মামনি, আমাকে মাফ করে দাও। এমনটা আর হবে না, প্লিজ ক্ষমা করে দাও। মামি আমার গালে কপালে হাজারো চুমু এঁকে দিতে লাগলো আর কান্না করতে করতে বলতে লাগলো, আমার ছেলে আমার কাছে ফিরে এসেছে, এখন সব কিছু ঠিক হয়ে যাবে। বাবারে, তোর বিরহে আমার মেয়েটা যে আজ পাগল হয়ে ঘরবন্দি হয়ে গেছে। মেয়ে তোকে খুব বেশি ভালোবাসে, তুই আমার মেয়ের ভালোবাসা বুঝতে পারলি না। বাবারে, আমার মেয়েটাকে একটু তোর ভালোবাসা দিয়ে ঠিক করে দে না। আমি তোর কাছে হাত জোর করে বলছি, মেয়েটাকে আপন করে নে। আমার মেয়েটা তোর সাথে খারাপ ব্যবহার করলেও সেই খারাপ ব্যবহারও ভালোবাসায় লুকিয়েছিল, যা আমরা বুঝতে পারিনি। বল, তুই আমার মেয়েটাকে আপন করে নিবি? আমি আর কিছু বলতে পারলাম না। একটা মানুষ কতটা ভালোবাসলে ভালোবাসার মানুষের বিরহে পাগল হয়ে যায়। কখন যে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে খেয়ালই করিনি। চোখের পানি মুছে মামনিকে বললাম, মামনি, পরিয়াপুর রুমে চলো। মামনি চোখের পানি মুছে আমার হাত ধরে নিয়ে উপরের দিকে হাঁটা দিল। পেছনে মামাও আসতে লাগলো। সিঁড়িতে এক পা করে ফেলছি আর আমার বুকের ঠুকবুকানিটা বাড়তে লাগলো। পরিয়াপুর রুমের সামনে এসে মামনির দরজা খুলে দিল। আমি মামনি আর মামাকে বাইরে থাকতে বলে ধীর পায়ে রুমের ভিতর যেতে লাগলাম। সামনের দেয়ালে খুব মায়াবী একটা মেয়ের ছবি দেখতে পেলাম। ছবিটা দেখে আমার হার্টবিট আগে থেকে আরও বেশি জোরে ওঠানামা করতে লাগলো। আর একটু সামনে যেতে দেখতে পেলাম বেডের সাথে শিকল দিয়ে একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটা তার মাথাটা 2 হাঁটুর ভাঁজে লাগিয়ে বসে আছে। তার এলোমেলো চুলগুলো সব সামনের দিকে ঝুঁকে আছে। আস্তে করে তার পাশে বসলাম। চুলগুলো সামনে থেকে সরিয়ে পিছনে দিতে লাগলাম। ঠিক তখনই মেয়েটা ভয়ত গলায় হাতে একটা ছবি নিয়ে ছবির দিকে আঙুল দিয়ে বলতে লাগলো, এই আম্মু, দেখো আমার সাব্বির আমার উপরে অনেক বেশি অভিমান করে আছে। কোথায় বলছে না,
আমি অনেকবার সরি বলছি, তারপরে আমার সাথে কথা বলছে না। বলেছি আর কখনো মারবো না, তাও কথা বলছে না। তুমি বলো না সাব্বিরকে আমার সাথে কথা বলতে। জানো, সাব্বির আমার সাথে কথা না বললে আমার অনেক কষ্ট হয়। মনে হয় কেউ আমার বুকের বাঁ পাশে তীর দিয়ে আঘাত করছে, এমন অসহ্য যন্ত্রণা হয়। এই সাব্বির, কথা বল না আমার সাথে, একটু কথা বল। পরিয়াপুর এমন কথা শুনে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আপুর মাথাটা আমার বুকের সাথে শক্ত করে চেপে ধরলাম আর মনে মনে বলতে লাগলাম, সরি আপু, আমায় ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমাকে ছাড়া এক মুহূর্তের জন্য কোথাও যাব না। হঠাৎ আপু আমাকে একটা ঝটকা দিয়ে তার কাছ থেকে আমাকে সরিয়ে দিল। আমি দাঁড়িয়ে পড়লাম। আমার দিকে আপু চোখ পড়তেই আপু কিছু সময় আমার দিকে এক নজরে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগলো, সাব্বির, তুমি আসছো? সরি, আমি বুঝতে পারিনি তুমি আমার কাছে আসো। আমাকে আবার তোমার বুকের মধ্যে চেপে ধরো, আমি তোমার বুকের মধ্যে ঢুকে থাকতে চাই, প্লিজ। আমার কিছু না বলে ঝড়ের বেগে আপুর কাছে গিয়ে আপুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আপু আমায় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। কিছু সময় পর আমাকে ছেড়ে দিয়ে হঠাৎ করে দুই ঠোঁট এক করে দিল। বেশ অবাক হলাম, কিন্তু কিছু বললাম না। আপু এমনভাবে কিস করেছে যে এই 5-6 বছরের ভালোবাসা এখনই আদায় করে নেবে। তৃষ্ণার্ত সে, ভালোবাসার তৃষ্ণায় পাগল সে, উন্মাদ হয়ে পড়েছে। আমিও তাল মেলাতে লাগলাম তার সাথে। কিছু সময় পর ছেড়ে দিয়ে গালে কপালে চুমু দিতে লাগলো আমার। আবারও শক্ত করে জড়িয়ে ধরলো আমায় আর কান্না মিশ্রিত গলায় বলতে লাগলো, প্লিজ সাব্বির, আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া বাঁচবো না আমি। নিজে থেকেও যে বেশি ভালোবাসি তোমায়, প্লিজ যেও না। আচ্ছা, তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। হঠাৎ যখন পরিয়াপুর মুখের দিকে তাকালাম তখন আমার বুকটা ছ্যাদ করে উঠল। মুখটা কেমন ফ্যাকাশ হয়ে আছে, চোখের নিচে কালো তাক পড়ে গেছে, শুকিয়ে গেছে একদম। আমি আবারও আপুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আপুও আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎই আপু কেমন যেন এড়িয়ে পড়লো। বাঁধনটা ঢিলা হয়ে গেল। আপুকে ধরে সামনে এনে দেখে আপু সেন্স হারিয়ে ফেলেছে। সাথে সাথে মামার মামিকে ডাক দিলাম। তারা আসলে মামুনিকে বললাম এক গ্লাস পানি আনতে। মামুনি পানি আনার পর আপুর মুখে ছিটিয়ে দিলাম। আপু ধীরে ধীরে চোখ খুলল। পরে জানতে পারলাম মামুনি হাজার চেষ্টা করেও আজ সারাদিন কিছুই খাওয়াতে পারেনি আপুকে। বুঝতে পারলাম না খাওয়ার কারণে আপুর শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছিল। সেই জন্য আপু সেন্স হারিয়ে ফেলে। মামুনিকে বললাম খাবার আনতে। মামুনি খাবার আনার পর খাবারের প্লেটটা নিয়ে আপুর মুখের সামনে এক লোকমা খাবার ধরলাম। বাট আপু খাবার সরিয়ে দিয়ে বলতে লাগলো, না, আমি খাবো না, আমার খিদে নেই। তুমি এখানে বসে থাকো, আমি তোমায় দেখবো। আমার চোখের তৃষ্ণা মেটাবো। নো, আগে খাবার খেয়ে নাও, তারপর আমাকে যত দেখার দেখো, কেমন? না, আমি খাবো না। আমি আমার সাব্বিরকে দেখবো। আমার সাব্বির কত বড় হয়ে গেছে, বাচ্চা বাচ্চা ভাব চলে গেছে, বড় হয়ে গেছে আর কত স্মার্ট হয়ে গেছে। আমি এখন তোমায় দেখবো আর চোখ জোড়াবো। দেখো আপু, তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি আবারও চলে যাব, বলে দিলাম। আপু আমার কথা শুনে হয়তো ভয় পেয়ে গেল। সাথে সাথে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। এবার যদি আমাকে ছেড়ে চলে যাও আমি মরেই যাব। আচ্ছা, আমি খাবো, তবে 2টা শর্ত আছে। তুমি যদি শর্ত 2টা মানো তাহলে আমি খাবো। তোমার সব শর্তই আমি মানব। আগে খাবারটা খেয়ে নাও। না খেয়ে খেয়ে তোমার কী অবস্থা করেছ, সেদিকে কি খেয়াল আছে তোমার? না, আগে শর্ত মানতে হবে, তারপরেই আমি খাবো। তার আগে এক গ্লাস পানিও খাবো না, আমি বলে দিলাম। ওকে ফাইন, বলো শুনি তোমার কি শর্ত। আপু এমন শর্ত বলবে ভাবতেও পারে নাই। আমার মামির সামনেই বলতে লাগলো, তুমি এখনই আমায় লিপ কিস করবে আর আজকেই আমায় বিয়ে করবে। ব্যাস, এই শর্ত 2টা মানতে পারলে আমি খাবার খাবো। পরিয়াপুর কথা শুনে মামুনির কাশি উঠে গেল আর মামা কিছু না বলেই বাইরে চলে গেল। মামুনি তখন বলতে লাগলো, আচ্ছা বাবা, আমি তাহলে যাই এখন, কেমন? আমার পাগলি মেয়েটাকে খাওয়ানো হয়ে গেলে ডাক দিও, চলে আসবো, কেমন? মামুনি চলে গেল আর দরজাটা চাপিয়ে দিয়ে গেল। তখন পরিয়াপু আবার বলতে লাগলো, কি হলো, মানবে না আমার শর্ত? শর্ত না মানলে কিন্তু আমি কিছুই খাবো না, বলে দিলাম। কি আর করার, পাগলিটাকে আর কষ্ট দিতে চায় না। এতগুলো বছর তো কষ্ট পেয়ে এসেছে। তাই আর কথা না বাড়িয়ে খাবার প্লেটটা সাইডে রেখে পরিটাকে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁটজোড়া মিলিয়ে দিলাম। বেশ কিছু সময় পর পাগলিটাকে ছেড়ে দিয়ে বললাম,
হয়েছে তো, এবার খাবারটা খেয়ে নাও। হুম। আরও একটা শর্ত যে বাকি, সেটা কি হবে? সেটাও পূরণ করব। তার আগে তোমায় খাবারটা খেতে হবে, না হলে কিন্তু তোমায় বিয়ে করব না। আচ্ছা, আমি খাবো। এই যে হাঁ করলাম, এবার আমাকে খাইয়ে দাও। পরি আপুকে খাইয়ে দিলাম। খাওয়ানো শেষ করার পর পরি আপু আমাকে অভিযোগ করে বলতে লাগলো, দেখো আব্বু আর মামুনি আমায় পাগল ভেবে আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। বলো, আমি কি পাগল? আমি একদমই সুস্থ, তাই না? তুমি আমার শিকলের বাঁধনটা খুলে দাও। তারপর মামুনিকে ডাক দিলাম। মামুনি আসলে শিকলে লাগানো তালার চাবিটা চেয়ে তালাটা খুলতে যাব। এমন সময় মামুনি বলতে লাগলো, বাবা, শিকল খুলে দেওয়া কি ঠিক হচ্ছে? মামুনিকে বললাম, খুলে দিলে কিছুই হবে না। তোমার মেয়ে যে আমার প্রেমে পাগল ছিল, তাই পাগলামি করেছে, তোমরা বুঝতেই পারোনি। তারপর পরিয়াপুকে শিকলের বাঁধন থেকে মুক্ত করে দিলাম। পরিয়াপুর গোসলের প্রয়োজন, তাই মামুনিকে বললাম, মামুনি, আপুকে ধরে নিয়ে গোসল করিয়ে দাও। তখনই পরিয়াপু বলতে লাগলো, মামুনি, তুমি যাও, বাবাকে বলো আমাদের বিয়ে ব্যবস্থা করতে। আর আমাকে তোমার গোসল করিয়ে দিতে হবে না, আমি নিজেই করতে পারবো। মামুনি কি বুঝলো জানি না, মুচকি একটা হাসি দিয়ে চলে গেল। যা, কি হলো এটা? তখনই পরিয়াপু আমায় বলল, এই মামুনি কেন আমায় গোসল করিয়ে দিবে? তো কে করিয়ে দিবে? আমি? হ্যাঁ, তুমি তো দিবে। বলে কি মেয়ে, পাগল হয়েছ? আমি কেন তোমায় গোসল করাবো? ছি, আমি ছেলে মানুষ না? তো কি হয়েছে, তুমি তো আমার বর। আর বর বউকে গোসল করিয়ে দিতেই পারে, স্বাভাবিক। আমাদের কি বিয়ে হয়েছে? না, হয়নি। তাহলে আমি তোমার বর হলাম কি করে শুনি? হতে কতক্ষণ মশাই? যাই হোক, এখন আমি কিছু শুনবো না, মানবো না। তুমি আমাকে গোসল করিয়ে দিবা, ব্যাস। আচ্ছা ওঠো, কিছু করার নাই ভাই। এর মেয়ের মাথা ঠিক ছিল যখন, তখন কেমন ছিল সেটা তো আপনারা জানেন, আর এখন তো ঠিকই নেই। তাহলে বুঝতেই তো পারছেন। পরিয়াপুর দাঁড়ানোর চেষ্টা করলো, বাট দাঁড়াতে পারলো না, বেডের ওপর পড়ে গেল। তাই আমি কোলে তুলে নিলাম। আপু আমার গলা ছড়িয়ে ধরলো আর আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। ওয়াশরুমে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিলাম আর ঝর্ণাটা ছেড়ে দিয়ে আমি বাইরে চলে আসলাম আপুর কাপড় আনার জন্য। ওয়ার্ডরোব থেকে কাপড় নিয়ে আপুর কাছে বাইরে থেকে দিলাম, বাট আপু আমার হাত টান দিয়ে আমায় ভিতরে নিয়ে গেল। ব্যাস, আমিও ভিজে গেলাম। আমি আপুকে বললাম, এই এটা কি করলা? আমি ভিজে গেলাম তো। চুপ, কোনো কথা হবে না। আমাকে ধরে দাও, দাঁড় করো, আর শক্ত করে জড়িয়ে ধরো। দুজন একসাথে ভিজবো। দুজনে ভিজে একাকার হয়ে গেছি। আমি আপুকে জড়িয়ে ধরে আছি আর আপু আমার দিকে নেশাভরা চোখে তাকিয়ে আছে। হাব বা ভালো না আপুর। ধীরে ধীরে তার ঠোঁট আমার ঠোঁটের কাছে নিয়ে আসলো। আমি বাধা দিতে গেলেই চোখ বড় বড় করে তাকায়, তাই আর বাধা দিলাম না। আপু অনেক গভীরভাবে আমাকে কিচ করছে। আমার পক্ষে নিজেকে সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে। এরকম চললে আর বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। যা ভাবছিলাম সেটাই হতে যাচ্ছিল। আপুর নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে, তাই আপুকে বাধা দিলাম। আপুর আগে গলায় বলতে লাগলো, সাব্বির, কি হলো? ভালোই তো লাগছিল, বাধা দিচ্ছ কেন? উফ, বিয়ের আগে কিচ্ছু হবে না, আর মাত্র কয়েক ঘন্টা মাত্র, নিজেকে সামলে নাও। আপু আমার কথা শুনে দুষ্ট একটা হাসি দিয়ে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তবে কিন্তু বিয়ের পরে আমাকে বাধা দিতে পারবে না। আর তখন তুমি আমায় অনেক ভালোবাসবা, কেমন? যথা আজ্ঞা মহারানী। অনেক হয়েছে, বেশি ভিজলে আবার জ্বর আসবে। এখন তুমি জামা কাপড় পরে নাও, আমি বাইরে যাই। তুমি থাকো, আমি তোমার সামনেই কাপড় চেঞ্জ করি। ছুর পাগড়ি, এটা হারাম হয়ে যাবে। বিয়েটা আগে হোক, তারপর না হয়। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে দাঁড়াও, আমি 2 মিনিটে চেঞ্জ করে তোমাকে ডাক দিচ্ছি। আমি বাইরে চলে আসলাম। ভেজা কাপড়ে তো আর দাঁড়িয়ে থাকা যায় না, তাই আমি আমার রুমে দিলাম। তোর আমার রুম বললাম কেন, তাহলে চলেন কাপড় চেঞ্জ করতে করতে বলি। আসলে আমি সাব্বির, সাদাব মাহমুদ সাব্বির। আরেকটু অবাক হলেন তাই তো? তবে আপনাদেরকে ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে আনি, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। 5 বছর আগে আমি যেদিন এই বাড়ি থেকে অসুস্থ অবস্থায় বেরিয়ে যাই, তখন আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়। বর্তমান যারা আমার মা বাবা, তারা গাড়ি নিয়ে একটা জরুরি কাজের জন্য গাড়ি অনেক জোরে চালাতে থাকে, আর আমি সেই সময় তাদের গাড়ির সামনে পড়ি, আর তখনই আমার জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফিরে, তখন হসপিটালে বেডে নিজেকে আবিষ্কার করি, আর আমার পাশে 2জন ভদ্রলোক আর ভদ্র মহিলাকে দেখতে পাই। তার আর কেউ না, আমার বর্তমান মা বাবা।
তখন তারা আমার সম্পর্কে জানতে চাইলে সব বলি তাদেরকে। তখন ভদ্রমহিলা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, বাবা, কে বলেছে তোর কেউ নেই? আজ থেকে আমি তোর মা আর উনি তোর বাবা। তোর কি কোনো সমস্যা আছে আমাদেরকে মা বাবা মানতে? সেদিন থেকেই আমি আমার মা আর বাবা পেয়েছি, একটা পরিচয় হয়েছে আমার। যেহেতু মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছিলাম, তাই বাবা মা আমাকে পড়ানোর জন্য দেশের বাইরে পাঠিয়ে দেয় এবং সর্বোচ্চ রেজাল্ট নিয়ে নামকরা মানসিক ডাক্তার হয়ে দেশে ফিরি। চেয়েছিলাম এই বাড়িতে আর আসবো না, কিন্তু মামার কথায় না করতে পারে নাই। আর আপুর এই অবস্থার জন্য তো আমিই দায়ী। বাট আমি ভাবতেও পারিনি আমাকে দেখার পর আপু এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আসলে আমি নির্বোধ। আপুর ভালোবাসাটা আগে বুঝলে এত কিছু হতো না। যাই হোক, মামাকে সত্যটা জানাতে হবে। যাক, চেঞ্জ করে ফেলেছি আর সব ক্লিয়ার করেও দিলাম। অনেকটা সময় হয়ে গেল আপনার সাথে গল্প করতে করতে। ওইদিকে পরি আপু হয়তো বিরক্ত হচ্ছে আমাকে না দেখে। দিলাম এক দৌড় আর গিয়ে দেখি আপু ওয়াশরুমে বসে আছে। আমি গিয়ে সরি বলে আপুকে কোলে তুলে নিলাম। তখন আপু বলতে লাগলো, এই তুমি কোথায় গিয়েছিলে আমাকে একা রেখে? এই তো সব কিছু ক্লিয়ার করতে, আমার পাঠক ভাইদের সন্দেহ দূর করতে। কি বলো এসব? কিসের সন্দেহ? আরে তেমন কিছু না। আচ্ছা বাদ দাও, এই যে বেডের উপর বসো, আমি একটু মামার সাথে কথা বলে আসছি। ও আচ্ছা, আমাদের বিয়ের কথা বলতে যাচ্ছ? যাও তাড়াতাড়ি, রাত তো হয়ে আসলো। আজকে বিয়ে করবো আমরা। দুর্বোকা, আজকে না বাকলে, তুমি সুস্থ হও তারপর বিয়ে। তুমি রেস্ট করো। আমার কথা শুনে পরি আপু জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে মামাকে ডাকতে লাগলো। বাবা, বাবা, কোথায় তুমি? তাড়াতাড়ি আমার রুমে এসো। পরি আপুর চিল্লানিতে মামা দৌড়ে রুমে আসলো আর ভয়ার্থ কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে আমার মামনির, বলো আমায়। তখনই পরি আপু বাচ্চাদের মতো কান্না করে বলতে লাগলো, বাবা, তুমি সাব্বিরকে বলো ও যেন আজই আমাকে বিয়ে করে, নাহলে কিন্তু আমি নিজেকে অনেক বড় একটা ক্ষতি করে ফেলবো, বলে দিলাম। তারপর মামা আমাকে ডেকে পাশের রুমে নিয়ে গেল আর বলতে লাগলো, বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। ও তোমার সাব্বির মনে করেছে। প্লিজ তুমি সাব্বির হয়ে ওকে বিয়েটা করে নাও। মামা তোমার মেয়ে ঠিকই মনে করেছে। মানে? আমি সাব্বির, আমি তোমার সাব্বির, সেই ছোট্ট সাব্বির। মামা আমার কথা শুনে আমার দুই গালে হাত দিয়ে মায়া ভরা চোখে কান্না করে বলতে লাগলো, তুই আসলে নিষ্ঠুর। কেন খুলি এমনটা বাবা? তারপর মামাকে সব কিছু খুলে বললাম। মামা প্রথমে রাগ করলেও পরে খুশি হয়েছে যে বাড়ির ছেলে ফিরে পেয়ে। মামা আবার বলতে লাগলো, আচ্ছা তাহলে আমি কাজে নিয়ে আসি। আজকে তোদের বিয়েটা দিয়ে দিব, পরে বড় করে অনুষ্ঠান করব, না হলে যে আমার পাগলি মেয়ে সত্যি সত্যি কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলবে। আমি মাথা নিচু করে বললাম, তোমরা যা করার করো, তবে আমি বাবা আর মাকে নিয়ে আসি। আচ্ছা তুই তাড়াতাড়ি তাদের বাড়িতে নিয়ে আয়, আর আমি এদিকে বাকিটা ম্যানেজ করছি। তারপর আর কি, মা বাবাকে সব কিছু বললাম আর তাদেরকে এই বাড়িতে নিয়ে আসলাম। সবাই বেশ খুশি। মা বাবারও মেয়ে পছন্দ হয়েছে। পরিয়াপুর সামনে আম্মু আমার কানে ধরে বলতে লাগলো, বদ ছেলে, কত মিষ্টি একটা মেয়েকে তুই এভাবে কষ্ট দিয়েছিস। আগে জানলে তো তোকে ঝাড়ু দিয়ে পিটাতাম। মামুনি, তুমি এই বাদর ছেলেটাকে ইচ্ছে মতো শাসন করবে। আমি তোমায় পারমিশন দিচ্ছি। তারপর আর কি, প্রায় রাত 9টার দিকে কাজে নিয়ে মামা চলে আসে। আমি পাঞ্জাবি পরে সোফায় বসে আছি। আম্মু আর মামনি মিলে পরিয়াপুকে খুব সুন্দর করে সাজিয়ে আমার সামনে বসিয়ে দিল। অবশ্য আপুকে ধরে নিয়ে এসেছে, এখনও ভালো করে হাঁটতেও পারছে না। আমি তো আপুর সাজ দেখে হাঁ করে তাকিয়ে আছি। তখন আম্মু আমায় খোঁচা দিয়ে বলতে লাগলো, হয়েছে, বিয়েটা তো আগে হোক, তারপর ঘরে গিয়ে আচ্ছা মতো দেখিস। আম্মুর কথায় আমি আর পরিয়াপু বেশ লজ্জা পেলাম। তখন মামা কাজীকে বিয়ে পড়াতে বললে কাজী বিয়ে পড়ানো শুরু করে দিল। সব কমপ্লিট করতে রাত প্রায় 11:30 বেজে গেছে। আপু যেহেতু এখনও হাঁটতে সমস্যা হচ্ছে, তাই আপুকে কোলে করে বাসর ঘরে নিয়ে আসলাম। এখন আমি বাসর ঘরে পরিয়াপুর সামনে বসে আছি, সরি আমার বউয়ের সামনে বসে আছি। বউটাও বসে আছে লম্বা একটা ঘোমটা দিয়ে। কাঁপা কাঁপা হাতে আপুর ঘোমটাটা উঠালাম। আয় হায়, এ আমি কাকে দেখছি? এ যেন আসমান থেকে নেমে আসা সাক্ষাৎ এক লাল পরি। হার্ট অ্যাটাক করার মতো অবস্থা আমার। বুকের মতো 2 হাত দিয়ে বিছানায় পড়ে গেলাম। তখন আপু বলতে লাগলো, এই তোমার আবার কি হলো? কিছু না গো, আমি তো তোমারই রূপে খুন হয়ে যাব গো।
আপু আমার কথা শুনে বেশ লজ্জা পেল আর বলতে লাগলো, যা দুষ্টু কোথাকার, আমার বুঝে লজ্জা করে না। আচ্ছা তাহলে তো আমার সাইকো সিনিয়র ভোটার লজ্জা ভেঙে দিতে হয়, কি বলো? নিষেধ করেছে, তোমার যা ইচ্ছে তাই করো, একটুও বাধা দিব না। আরে আরে, আপনারা এখনো কি দেখতেছেন? বাকিটা ইতিহাস হবে। এখন বুঝতে পারছেন? লাইট অফ। আপনারা এবার আসতে পারেন। টাটা। দেখা হচ্ছে নতুন কোনো সিনিয়র জুনিয়র গল্পের জুটিতে।